প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ, যুবরাজ সালমানের চিঠি হাতে তুলে দিলেন রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি, কক্সবাজারে পাহাড় ধস, নারী শিশু সহ 10 জনের মৃত্যু। তেহরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল, হত্যার প্রতিশোধ আর ট্রাম্পের রক্ত চেয়ে স্লোগান শোকাতুর জনতার। থেমে গেল ব্রাজিলের বিশ্বকাপ মিশন, হাল্যান্ড ঝলকে কোয়ার্টার ফাইনালে নরওয়ে, ইংল্যান্ড হারালো মেক্সিকোকে। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা নিবেদন বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়। বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সাথে সৌদি যুবরাজও বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়েছেন। এদিকে নভেম্বরে গ্লোবাল আই হেলথ সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আগামী শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে সরকারের আগাম প্রস্তুতির কথা জানান শিক্ষামন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত। এছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। পরে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের। The ambassador also conveyed that His Highness the Crown Prince, His Excellency Mohammed bin Salman, is also very much interested to visit Bangladesh at a convenient time. We are very positive about having a strategic cooperation and partnership with the Kingdom of Saudi Arabia. পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস IAPBর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেন। নভেম্বরে অ্যান্টিগা এবং বারমুডায় প্রথমবারের মতো গ্লোবাল সামিট ফর আই হেলথে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। সামিটে কো-হোস্টের দায়িত্ব পালন করবে বাংলাদেশ। পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত ব্রিফিংয়ে জানান, গ্রামীণ এলাকার স্কুল শিক্ষার্থীদের চোখের সমস্যা শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করতে IAPBর সহযোগিতা চেয়েছে সরকার। এই বাজেটে আমরা চোখের এই ছানি অপারেশনের পর যে লেন্সটা দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগী হয়ে এই লেন্সের উপরে কর কমিয়ে দিয়েছেন, অর্থাৎ এই চোখের ছানি অপারেশনের খরচ কমে যাবে। এতে আমরা এই কর্মসূচির মাধ্যমে 10 লক্ষ মানুষকে ছানি অপারেশন করানোর পরিকল্পনা গ্রহণ করব। তিনি বিশেষভাবে IAPBকে অনুরোধ করেছেন এই শিশুদের চোখের চশমা এবং চোখ পরীক্ষার জন্য আমরা যদি কোনো কর্মসূচি নেই সেখানে তারা সহযোগিতা করবেন এবং IAPBও আশ্বাস দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানান, ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30 নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। আমাদের টেন্ডার প্রসিডিং চলছে এবং আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অফ আগস্টের ভিতরে সব দিয়ে দেবো, দেন দে উইল স্টার্ট প্রিন্টিং। আর এই বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, NCTB রয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আগামী দিনে সুন্দরভাবে বই দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্শ্ববর্তী দেশ কিংবা মার্কিন মুল্লুকের কোনো দেশ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে যাবে না। নিজেদের পরিবর্তন নিজেদেরই করতে হবে। আর পল্লী উন্নয়নের লক্ষ্যেই সরকার নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকার জনগণের বিশ্বাস ও আস্থা ভেঙে দিয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে তার অর্ধেক খেয়ে ফেলেছে বলেও মন্তব্য করে উন্নত বাংলাদেশ
বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আর প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, গ্রামীণ অর্থনীতিকে ভিন্ন পর্যায়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। আমাদের সৌভাগ্য ডে কেয়ার সেন্টার শুধু শিশুদের নিরাপদ থাকার জায়গা নয়, এটি তাদের ভবিষ্যতে সুষ্ঠু নাগরিক হিসেবে গড়ে ওঠার সহায়ক বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সমাজকর্মী ডাক্তার জুবাইদা রহমান। তার মতে, শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশে দিবাযত্ন কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন ডাক্তার জুবাইদা রহমান। রিপোর্ট আহমেদ সরওয়ারের। শিশু দিবাযত্ন কেন্দ্র সম্পর্কিত কার্যক্রমের আওতায় শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক কর্মশালা করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। পানি ভবনে এ কর্মশালায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তিনি কেয়ার গিভার মা বোনদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা আছেন বলেই অনেক মা নিশ্চিন্তে চাকরি করতে পারছেন। শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠছে। শৈশব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সময়েই বিভিন্ন জিনিসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক। কেয়ার গিভার্স, আপনারা একই সাথে দুটি কাজ করছেন। বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সহায়তা করছেন। ভিত্তি সততা, ভিত্তি নিষ্ঠা, ভিত্তি শান্তি, ভিত্তি শিক্ষা, ভিত্তি সংস্কৃতি, ভিত্তি মানবিকতা, ভিত্তি সহনশীলতার, নিয়মানুবর্তিতার, কৌতূহলের, অধ্যবসায়ের, পারস্পরিক সম্মানের, দেশপ্রেমের। কর্মশালায় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ বলেন, ডে কেয়ার সেন্টার সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এই সরকার একটি মানবিক সরকার এবং এই সরকারের যারা আছেন সামনে থেকে পাশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করছেন, সবাই অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার একযোগে কাজ করছে আপনাদের অর্থাৎ আমাদের আগামী ভবিষ্যৎকে সুন্দর করার জন্য এবং এমন একটি আগামীর প্রজন্ম তৈরি হোক যেই প্রজন্ম আমাদের চেয়েও ভালোভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এর আগে ডাক্তার জুবাইদা সকাল 10:30টায় তেজগাঁও সরকারি বালিকা শিশু পরিবার পরিদর্শন করেন। সেখানে কিছু সময় কাটান শিশুদের সাথে। এরপর ভূমি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সকাল থেকেই ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আরও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে আবহাওয়া অধিদপ্তরে। আগামী 5 দিন দেশ জুড়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় তাপমাত্রা কমবে। মৌসুমী বায়ু দেশের উপর তীব্রভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অত্যন্ত প্রবল অবস্থায় রয়েছে। এছাড়া নিম্নচাপের কারণে আগামী 5 দিন দেশের সব বিভাগেই দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস। নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত চলছে। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 3 মিলিমিটার। এদিকে থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আরও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে আবহাওয়া অধিদপ্তরের। এদিকে টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে কয়েকটি পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আলাদা 3টি পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ 9 জন মারা গেছে। এর মধ্যে জামতলী ক্যাম্পে একই পরিবারের 3 জন, কুতুপালং ক্যাম্পে এক শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ 5 জন প্রাণ হারান। আহত হয়েছেন কয়েকজন। ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযান চালাচ্ছে। এছাড়া ভোরে কক্সবাজার শহরের 12 নম্বর ওয়ার্ডের ছাত্তারঘোনা এলাকায় পাহাড় ধসে একই পরিবারে চাপা পড়া 3 জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে আলী আকবর নামে একজনকে চিকিৎসক
মৃত ঘোষণা করেন। এদিকে কক্সবাজারে 24 ঘন্টায় 150 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী আরও 2 দিন ভারী বর্ষণ হতে পারে। পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শোক আর শ্রদ্ধায় সিক্ত করে শেষবারের মতো বিদায় জানালো তেহরানবাসী। শেষ বিদায়ের এই যাত্রাপথে প্রায় 12 কিলোমিটার ঘুরেছে তাকে বহন করা কফিন। সাথে ছিলেন শোকার্ত লাখ লাখ জনতার স্রোত। শোককে শক্তিতে রূপান্তর করে আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার হুঙ্কার দিয়েছে ইরানের শোকাতুর জনতা। যদিও শোকার্ত এই দিনেও এমন হত্যাকাণ্ডের পুনরাবৃত্তির হুঁশিয়ারি দিয়েছে পুরনো শত্রু ইসরায়েল। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। রাজপথে নজিরবিহীন জনস্রোত থাকলেও শোকে স্তব্ধ ইরানের রাজধানী তেহরান। দেশবাসীর ভালোবাসার মানব স্রোতে মধ্যমণি হয়ে ভাসতে ভাসতে এগিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পরিবারের 4 সদস্যের কফিনবাহী গাড়ির বহর। অঝোর কান্না, মাতম আর হাহাকারে শেষবারের মতো মহান নেতাকে বিদায় জানালো তেহরানবাসী। কারণ এই নগরীতে আর ফিরবেন না তিনি। একে শতাব্দীর শেষ বিদায় বলেও উল্লেখ করেছেন কেউ কেউ। শহীদ নেতাকে সর্বোচ্চ সম্মানের সাথে বিদায় জানাতে সোমবার ভোরে রাজপথে নেমে আসেন নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষ। ছিলেন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। সকাল 6টা থেকে আজাদি স্ট্রিট থেকে যাত্রা করা কফিনবাহী গাড়িটি ঘুরেছে আর্দাবিল, উর্মিয়া, তাবরিজ, ইয়াসুই, খোররামবাদ সহ বিভিন্ন এলাকার প্রধান সড়কগুলো। প্রায় 10 থেকে 12 কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে শহরের প্রধান চত্বরগুলোতে সাময়িক বিরতি নিয়েছে এই বহর। শোকযাত্রার পুরোটা জুড়ে ছিল শোক, দোয়া, শোক গাথা, অশ্রুসিক্ত আবেগে পরিপূর্ণ। সৌভাগ্যবানরা আলী খামেনির কফিনবাহী গাড়ি ছুঁয়ে দেখতে পারলেও বাকিরা চোখের দেখায় অন্তর দিয়ে ছুঁয়েছেন, সংরক্ষণ করেছেন চিরস্থায়ী স্মৃতি। সেই সাথে কণ্ঠে ছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মতো প্রকাশ্য শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধের স্লোগান। কারো হাতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেয়া স্লোগান। কণ্ঠে ছিল ইনকিলাব বা বিপ্লবের তেজ। শোকযাত্রায় অংশ নেয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, একতাই যে জনগণের মূল শক্তি, যা আলী খামেনি শিখিয়ে গেছেন। পেজেশকিয়ান আরও বলেছেন, এই বিদায় অনুষ্ঠান শহীদ নেতার দেখানো আদর্শ ও পথে অবিচল থেকে সামনে এগিয়ে যাওয়ার নতুন এক অঙ্গীকার। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জোর দিয়ে বলেছেন, শক্তিশালী আলোচনার পূর্ব শর্ত হল যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি। হুঁশিয়ার করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এক মুহূর্তের জন্যও ইরানকে দুর্বল ভাবলে যুদ্ধের পথ বেছে নেবে তেহরান। আর আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি। এদিকে দ্য জেরুজালেম পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে পাল্টা হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। বলেছেন, ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করলে পরিণতি আলী খামেনির মতোই হবে। মঙ্গলবার পবিত্র নগরী কোমে আলী খামেনির জানাজা ও শোক অনুষ্ঠান হবে। বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় বিশেষ বিদায় ও জানাজার আয়োজন করা হয়েছে। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ইরাকের ঐতিহাসিক নগরী কারবালায়। সবশেষ শহীদ নেতার ওসিয়ত অনুযায়ী বৃহস্পতিবার মাশহাদে শেষবারের মতো জানাজা শেষে আলী খামেনিকে শিয়া মুসলমানদের দ্বাদশ ধারার অষ্টম ইমাম রেজা রহমতুল্লাহ আলাইহের মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নরওয়ের হাতে বাজল ব্রাজিলের বিদায় ঘণ্টা। এক আর্লিং হাল্যান্ডের কাছে ধূলিসাৎ হল সেলেসাওদের হেক্সা স্বপ্ন। থেমে গেল যোগবনিতর ছন্দ। রাউন্ড অফ 16-এ ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠল নরওয়ে। জোড়া লক্ষ্যভেদে মেসি ও এমবাপ্পের সমান 7 গোল হল হাল্যান্ডের। শেষটায় সান্ত্বনার গোল পেলেন নেইমার জুনিয়র। মনির হোসেনের ডেস্ক রিপোর্ট। ইতিহাস ফিরে আসে বারবার। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের কোয়ার্টার ফাইনালেই খেলা হয়নি এর আগে।
অথচ এই নরওয়েকে কখনোই হারাতে পারেনি সেলেসাওরা। এবারও হলো না। এক আর্লিং হালান্ডের কাছে থমকে গেল হেক্সার স্বপ্ন। আবারও উঠল ভাইকিং ডোর গর্জন। মেটলাইফ স্টেডিয়ামে পাগলাটে এক রাত। আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট। ধাতস্থ হওয়ার আগেই কাঁপল ব্রাজিলের জাল। সেলেসাও ডিফেন্সের ভুল, আলেকজান্ডার সোলোথের গোল। সে যাত্রায় ব্রাজিলের রক্ষা রেফারির অফসাইডের বাঁশিতে। ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্রাজিলের। প্রতিপক্ষের ডি বক্সে কুনিয়া ফাউলের শিকার। ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় ব্রাজিল। তবে সহজ সুযোগ হাতছাড়া করেন ব্রুনো গিমারেস। কে জানতো ব্রাজিলের জন্য আরও বড় দুঃস্বপ্ন অপেক্ষা করছে। প্রথমার্ধে দুই দলই লড়েছে সমান তালে। ভিনিসিয়াস জুনিয়রের শট সেভ করেন নরওয়ের গোলরক্ষক। অন্যদিকে মার্টিন ওডেগার্ডের শট ফিরিয়ে ব্রাজিলের রক্ষাকর্তা আলিসন বেকার। দ্বিতীয়ার্ধেও একই চিত্র। বদলে নেমে নায়ক হতে পারতেন এন্ড্রিক। নরওয়েজিয়ান গোলকিপারকে একা পেয়েও তার শট গেছে সাইড পোস্টের বাইরে। হেলায় হারানো সুযোগের মূল্য দিতে হয় চড়া দামে। সেই দাম কড়াই গন্ডায় উসুল করেছেন আর্লিং হালান্ড। পুরো ম্যাচে তাকে বোতলবন্দি করে রেখেছে ব্রাজিলের ডিফেন্স। যে সুযোগটা পেয়েছেন সেটাই তুলে নিয়েছেন দুহাত ভরে। ৭৯ মিনিট পর্যন্ত ম্যাচে সমতা। আন্দ্রেয়াসের ক্রসে হালান্ডের জোরালো হেডে পরাস্ত আলিসন। নির্ধারিত সময়ের তখন বাকি আর মিনিট ১০। ম্যাচে ফিরতে মরিয়া ব্রাজিল। তবে হালান্ডের মনে ভিন্ন পরিকল্পনা। ডি বক্সের বাইরে বল পেলেন, নিশানা দেখলেন। দানবীয় কিন্তু নিপুণ শটে ব্রাজিলের জাল কাঁপালেন। বিশ্বকাপে তার ৭ম গোল। ছুঁয়ে ফেললেন এমবাপ্পে আর মেসিকে। এক বিশ্বকাপে ৩ জনের ৭ গোল পাওয়া এবারই প্রথম। ম্যাচের বাকিটা শুধুই আনুষ্ঠানিকতা। হয়তো বিশ্বকাপ মঞ্চে শেষবার পদচিহ্ন নেইমারের। বিষাদ ভরা শেষটায় অন্তত কিছু স্মৃতিচিহ্ন চাই। শেষ মিনিটে আবারও পেনাল্টি পেল ব্রাজিল। সান্ত্বনার গোল পেলেন নেইমার। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের অপরাজেয় থাকার রেকর্ডটা ঠেকল ৫-এ। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। আরও একবার ইউরোপীয় বাধার মুখে ব্রাজিলের থমকে যাওয়ার গল্পের পুনরাবৃত্তি। এবার ভাইকিং বাধায় শেষ হলো মিশন হেক্সার স্বপ্ন। নকআউট পর্বে সেলেসাওদের বিদায় আর মিশন হেক্সা অপূর্ণ থাকার বেদনা ছুঁয়ে গেছে বাংলাদেশের হলুদ সমর্থকদেরও। তবে হাল্যান্ডের অসাধারণ পারফরমেন্সের প্রশংসাও করেছেন বড় পর্দায় খেলা দেখতে আসা অনেকে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আমেরিকার নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়াম থেকে ঢাকার টিএসসি ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে বিশ্ব। বড় পর্দায় ব্রাজিল নরওয়ের খেলা দেখতে মধ্যরাতে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই টিএসসিতে জড়ো হন শিক্ষার্থী সহ নানা বয়সের ফুটবল প্রেমীরা। প্রিয় দলের জার্সি, পতাকা, মুখে রঙের আঁচড়, এ যেন ম্যাটলাইফ স্টেডিয়ামের বর্ধিত সংস্করণ। তবে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পারফরম্যান্সে হতাশ হয়েছেন হলুদ জার্সির ভক্ত সমর্থকরা। আজকে কেন এত খারাপ খেললো আমি জানি না। আঞ্চলিক কি প্ল্যান ছিল, তবে প্ল্যানটা এত খারাপ ছিল বলার মতো ছিল না। মনটা ভাই ভেঙে গেছে ভাই। 2014 সালে জার্মানির সাথে সেমি থেকে বিদায় নিয়েছি। 2018, 2022 প্রতিবারই আমরা কুফা থেকে বেরোতে পারতেছি না কোনোভাবে। আমি জিতলেও ব্রাজিল সাপোর্ট করি, হারলেও ব্রাজিল সাপোর্ট করি। হাজার মাইল দূরে হলুদ জার্সির পরাজয়ের বেদনা ছুঁয়ে গেছে বাংলাদেশের সেলেসাও সমর্থকদেরও। একবার জানি ফের নাই, আর কোনো দলই সাপোর্ট করব না। খেলা ভালো হয়েছে কিন্তু হারছি, এটাতে একটু কষ্ট লাগছে, কিন্তু খেলা ভালো হয়েছে। নেইমারের যে সময় নামাইছে ওই সময় মানে একটা টাফ মোমেন্ট ছিল। নেইমারের কোনো দোষ নাই, আরো আগে নামার মানে তাকে আরো আগে নামার উচিত ছিল। নকআউট পর্বে ব্রাজিলের বিদায়ের ফলে বাংলাদেশে বিশ্বকাপের উন্মাদনা কিছুটা ফিকে হয়ে আসবে বলেই মত ফুটবল প্রেমীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বকাপের ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ উপভোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ঢাকার গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে বড় পর্দায় রাত ২টায় অনুষ্ঠিত এ আয়োজনে ফুটবল প্রেমীদের সঙ্গে উপস্থিত থেকে ব্রাজিল নরওয়ের ফুটবল ম্যাচ উপভোগ করেন ইশরাক হোসেন। বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের বিপক্ষে মিশন হেক্সার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও হতাশা নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ম্যাচের শুরুতেই পেনাল্টি মিসের পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে পরাস্ত হয়ে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে সেলেসাওরা। এর আগেও দর্শকদের সাথে বড় পর্দায় ম্যাচ উপভোগ করেন ফুটবল প্রেমী মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মিরপুরে
বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে। এর আগে বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা আয়োজনে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে। অন্যান্যের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরীও শ্রদ্ধা জানিয়েছেন। রিপোর্ট সৈকত সাদিকের। দেশের বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সকালে নিয়ে আসা হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। বাংলা একাডেমি থেকে আমরা চেষ্টা করব একটা জাতীয় শোক সভা প্রথম করতে। এখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। অংশ নেন বাংলা একাডেমির কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। এরপর শ্রদ্ধা জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি মারা গেল, তার আদর্শ, তার চিন্তা ভাবনা আমাদের মধ্যে বেঁচে থাকবে এবং আমরা সবাই তার জন্যে দোয়া করব। আমি তার পরিবার পরিজনের প্রতি এবং তার অগণিত ছাত্রছাত্রীদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য পরে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শ্রদ্ধা জানান। ন্যায় ও সত্যের পথে অবিচল থেকে লেখনীর মাধ্যমে সমাজে কিভাবে ভূমিকা রেখেছেন সেটাও তুলে ধরেন বিশিষ্টজনরা। প্রথম জীবনে তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি বৈপ্লবিক চিন্তা চেতনা, বৈপ্লবিক রাজনৈতিক দর্শনে তিনি উদ্বুদ্ধ ছিলেন। তিনি যে চিন্তক মানুষ ছিলেন, তার চিন্তার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম সহ সকলের মধ্যে তিনি অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র এবং সমাজ প্রগতির আহ্বান ছড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ যাতে একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে দেশটাকে গঠন করতে পারে, যে রাষ্ট্রচিন্তা তার, এবং তিনি যে বেশ কিছু দফা আমাদেরকে দিয়েছেন, এগুলো আমাদের জন্য বাস্তবায়নের জন্য আমাদের জন্য পথনির্দেশ হবে বলে মনে করছি। অন্যায়ের সঙ্গে তার বাবা কোনোদিন আপোষ করেননি বলে জানান এই শিক্ষাবিদের কন্যা। আমার বাবা আমার ভাইকে মেরে ফেলার পরে বলেছিলেন, সকলের শুভ বুদ্ধির উদয় হোক। আমি মনে করি বাংলাদেশের সকল মানুষের জন্যই একটাই আমাদের সবার চাওয়া, আমার বাবার পক্ষ থেকে সকলের শুভ বুদ্ধির উদয় হোক। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। বছরের পর বছর যেখানে তিনি শিক্ষকতা করেছেন সেখানে শ্রদ্ধা জানান উপাচার্য সহ শিক্ষক সমাজের প্রতিনিধিরা। এমন একজন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়াটা অত্যন্ত অপূরণীয় ক্ষতির মুখোমুখি আমরা হয়েছি। আমরা তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। পরে চিরনিদ্রায় শায়িত করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। রবিবার বিকেলে রাজধানীর মিরপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাষ্ট্রচিন্তক আবুল কাশেম ফজলুল হক। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানি কমাতে পারলে জ্বালানি খাতের সংকট নিরসন সম্ভব বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ডিআরইউতে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের নাগরিক সংলাপে একথা বলেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে স্বনির্ভর করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। বিদ্যুৎ ঘাটতি কমাতে সোলার প্যানেল স্থাপন সহ নবায়নযোগ্য শক্তি বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন ইকবাল হাসান মাহমুদ। বলেন, এ বিষয়ে ফসলি জমি রক্ষা করেই কাজ করা হবে। দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে জ্বালানি খাতকে আরও শক্তিশালী করার কথাও জানান মন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, এলডিসি উত্তরণ 2019 সালের নভেম্বর পর্যন্ত পেছানো প্রক্রিয়ার মধ্যে আছে। এজন্য তৎপরতা চালাচ্ছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ সঠিকভাবে জানা এবং তা রাজনৈতিকভাবে উপলব্ধির প্রয়োজন। জাতীয় প্রেস ক্লাবে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত এলডিসি উত্তরণ বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, এলডিসি উত্তরণের পর অনেক চ্যালেঞ্জ আছে। এজন্য রপ্তানিকে অগ্রাধিকার দিয়ে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। অনুষ্ঠানে র্যাপিড চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, এলডিসি উত্তরণে বাংলাদেশ 3 বছর সময় পাবে, তা এখনো নিশ্চিত নয়। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ। যুবরাজ সালমানের চিঠি হাতে তুলে দিলেন রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি। কক্সবাজারে পাহাড় ধস, নারী শিশু সহ 10 জনের মৃত্যু। তেহরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল।
হত্যার প্রতিশোধ আর ট্রাম্পের রক্ত চেয়ে স্লোগান শোকাতুর জনতার। থেমে গেল ব্রাজিলের বিশ্বকাপ মিশন। হাল্যান্ড ঝলকে কোয়ার্টার ফাইনালে নরওয়ে, ইংল্যান্ড হারালো মেক্সিকোকে। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা নিবেদন বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়। বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।